বাংলাদেশের সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা, বাণিজ্য মন্ত্রণালয়কে দায় অর্থমন্ত্রীর, গ্রাহকের বিষয় বিবেচনার আশ্বাস। করোনার ধকল সামলে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে 6.8%, পূর্বাভাস এডিবির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াকরণ সহ সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। আর লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময়ে সকালে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে বিশ্ব নারী নেতৃবৃন্দের উচ্চ পর্যায়ের বৈঠকে লিঙ্গ সমতা নিশ্চিত সহ ৩ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান চালিকা শক্তি হিসেবে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গড়ে তোলার। অধিবেশন শেষে লোট নিউ ইয়র্ক প্যালেস থেকে ভার্চুয়ালি যুক্ত হন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে। এ সময় বাংলাদেশের সম্ভাবনাময় ও প্রগতিশীল উন্নয়ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এডিবি attributes to a strong leadership, good governance, stable government, political stability, sound macroeconomic policy, and right development priorities. Bangladesh is ready to commence free trade agreement (FTA) negotiation with the US at an appropriate time. আশা করেন শুল্কমুক্ত প্রবেশাধিকার ও মার্কিন বাজারে অর্থনৈতিক সুবিধার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। US is of course the largest investor in Bangladesh with stakes in energy, banking, and insurance sector. We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, among others. এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। ইভ্যালি অনলাইন শপিং মলে গত মে মাসে একজন গ্রাহক একটি ইলেকট্রনিক্স পণ্যের অর্ডার করেন। অনলাইনে অর্থ পরিশোধ করার পর রসিদ পান তিনি। এরপর বারবার ফোন করেও পণ্যটি হাতে পাননি তিনি, এমনকি অর্থ ফেরত চেয়েও পাননি। শেষ পর্যন্ত ইভ্যালির সাড়া না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই গ্রাহক। আবেদনে কোম্পানিটির অবসায়নও চাওয়া হয়েছে। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করেন। আমার পিটিশনার একজনই, আমি তার পক্ষে এসেছি। সে একটা প্রোডাক্ট অর্ডার করেছে, তো তার জন্য এসেছি, বাট কোর্টের দৌড় ওপেন আছে। হাইকোর্ট রুল সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ইভ্যালির যত সম্পদ আছে তা বিক্রি অথবা হস্তান্তর করা যাবে না বলে আদেশ দেন হাইকোর্ট। ইভ্যালির সকল প্রপার্টি তারা যেন বিক্রি অথবা কোনোভাবে যেন ট্রান্সফার না করতে পারে, এটা একটা ইন্টারিম অর্ডার আসে। পাশাপাশি কেন ইভ্যালিকে অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ইভ্যালি, নগদ, বিকাশ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ 11 জনকে বিবাদী করা হয়েছে। অ্যাসেট এবং লায়াবিলিটি নির্ণয় করে এই যারা প্রাপ্য থাকবে তাদের মাঝে যেন এটা ডিস্ট্রিবিউট করা হয়, এবং সেই জন্যই এই প্রশাসক এবং অথবা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট এটা
পরবর্তীতে করবে বলে জানিয়েছে আমাদের। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। যেহেতু এই রেগুলেটরি অথরিটির ব্যর্থতার কারণেই মূলত আজকের এই ইভ্যালিক এবং ই অরেঞ্জের গ্রাহকদের দুর্গতি হয়েছে, ভোগান্তি হয়েছে, তারা এই দায়টি কোনোভাবেই এড়াতে পারেন না। রিটে গত কয়েক বছরে লোভনীয় অফার, ডিসকাউন্টের নামে গ্রাহকদের প্রলুব্ধ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, সেগুলোর তদন্ত চাওয়া হয়েছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপরই কিছু ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার দায় চাপালেন অর্থমন্ত্রী। তবে বাণিজ্যমন্ত্রী বলেছেন এর দায় বাণিজ্য মন্ত্রণালয়ের একার নয়। আর ই ভ্যালির প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রাসেলকে বের করে গ্রাহকদের দায় শোধ করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। গ্রাহক ঠকিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। প্রায় 1000 কোটি টাকা দায়দানার বিপরীতে সম্পদ মাত্র 30 কোটি টাকার। অথচ প্রকাশ্যেই দিনের পর দিন চটকদার মিথ্যা প্রচার চালিয়ে গেছে তারা। শুধু ইভ্যালিই নয়, তাদের মতো ঠকবাজি করেছে আরেক ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জও। তাহলে দিনের পর দিন এরকম অনিয়ম নজরদারি করার কি কেউ ছিল না? এর দায়ী বা কার? সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এর দায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে চাপিয়েছেন অর্থমন্ত্রী। হওয়ার সময় এটা কারো না কারো ডেফিনেটলি ছাড়পত্র নিয়ে এগুলো হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। তবে সচিবালয়ে তথ্য, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন এ দায় মন্ত্রণালয়ের একার নয়। ইভ্যালির গ্রাহকরা ক্ষতিপূরণ পাবে কিনা সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যায়, কিভাবে আইনে যেসব প্রপার্টিগুলো, কেন যিনি বিক্রি করতে পারবেন, যে দুইজনের ক্ষমতা রয়েছে তারা একজন জেলে রয়েছে, তো জেল থেকে যদি তাকে বের করা হয় বা সেটা আইনি প্রক্রিয়ায় বের করতে হবে বা একটা কিছু সিস্টেমে, এবং তারপরে তাদের সমস্ত প্রপার্টি, এই ব্যাপারে কোনো আমাদের মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করে দিয়ে সেগুলো করা যেতে পারে কিনা সেটা আইনমন্ত্রী মহোদয়কে অনুরোধ করা হয়েছে। ইভ্যালির মতো ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। ই কমার্স তো বন্ধ করা যাবে না, এরা যেন গ্যারান্টেড ব্যবসার মধ্যে থাকতে পারে সেই জন্য নীতি নির্ধারণ করতে হবে। আর যারা এই ধরনের ফোরজারি করেছে, চিটিং করেছে মানুষকে, সেইটা একটা ধাপ, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা একটা সামনের দিকগুলোতে যেন এরকম আর না ঘটে। আরও বলেন, গুটি কয়েক প্রতিষ্ঠানের প্রতারণায় ই কমার্স খাতের উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও বড় কোনো ক্ষতি হয়নি। এদেরকে চলতে দিতে হবে, এদেরকে চালাতে হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশে 6.8% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার আশঙ্কা সংস্থাটির। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের আপডেট প্রতিবেদনে এডিবি বলছে, করোনা মহামারীর ধকল সামনে বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধিতে ফিরছে এশিয়ার সব দেশ, এমনটাই পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির। সংস্থাটির সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন বলছে, 2021-22 অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত প্রবৃদ্ধি হবে 7%, যা সংস্থাটির এপ্রিলে দেয়া পূর্বাভাসের চেয়ে 0.4% বেশি। এদিকে করোনা মহামারী সামলে বাংলাদেশের অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার হচ্ছে বলে জানিয়েছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। এডিবি বলছে, চলতি অর্থবছরের শেষে 6.8% প্রবৃদ্ধি দেখবে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ। 15% প্রবৃদ্ধি নিয়ে মালদ্বীপ থাকবে শীর্ষে, আর 7.5% প্রবৃদ্ধি হবে ভারতের। অপরদিকে 2021-22 অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা বাড়ার আশঙ্কা করছে এডিবি। সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি হতে পারে 5.8%। তালেবানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হওয়া আফগানিস্তানের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি এডিবি।
তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 32 ঘন্টা পর ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার, দাবি মেনে নেয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। শিগগিরই আইপিটিভির রেজিস্ট্রেশন দেয়া হবে এবং তার আগে নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে আইপিটিভির রেজিস্ট্রেশন প্রদান সংক্রান্ত পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভা হয়। পরে তথ্যমন্ত্রী বলেন, আইপিটিভি নিউ মিডিয়ার একটি মাধ্যম। নিউ মিডিয়া আরও বিকশিত হবে, পাশাপাশি এটি যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়। দেশজ কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যাতে সংরক্ষিত হয় সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। নিউ মিডিয়ার মাধ্যমে যে সম্প্রচার হচ্ছে সেখানে আইপিটিভি হচ্ছে একটি মাধ্যম। তো আইপিটিভি বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, 600-র মতো আবেদন পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলোর বাছাই কাজ সম্পন্ন হয়েছে। 15 দফা দাবিতে ডাকা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এবং কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির বৈঠকের পর প্রত্যাহারের এ ঘোষণা আসে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 15 দফা দাবির কিছু তাৎক্ষণিকভাবে সমাধান হয়েছে, আর বাকিগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। বুধবার সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে মোট লেনদেন 2000 কোটি টাকা ছাড়িয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 209টির, আর অপরিবর্তিত ছিল 42টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 16 পয়েন্ট বেড়ে উঠে আসে 7241 পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2150 কোটি টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও, লেনদেন হয়েছে 62 কোটি 33 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছি আরেকটা সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।